আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এভাবে না দেখে ভেবেই যাচ্ছি। একবার পিছন ফিরে দেখি তো কে? মনে সাহস নিয়ে ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। তাকিয়ে চমকে দুহাত পিছনে গেলাম। যে ভয়টা পেয়েছি সেটা না হলেও তার চেয়ে বড় ভয়। যে আমার সামনে দাঁড়িয়ে আছে তার মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি। কিন্তু সে এখানে কি করছে? আমি চোখ গোল গোল করে সামনের দিকে তাকিয়ে আছি। মুখ দিয়ে বলার মতো কোনো শব্দ পাচ্ছি না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, আমার মামাতো বোন রিয়া। সে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে আমি বললাম, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? রিয়া ভুরু কুচকে বলে, আমি কেন এখানে সেটা পরে বলছি, তার আগে তুমি বলো এত রাতে কোথায় যাচ্ছ? প্রায় কয়েকদিন ধরে দেখছি প্রতিদিন রাতে তুমি বেরিয়ে যাচ্ছ। প্রথম রাতে যখন দেখেছি তেমন কিছু ভাবিনি আমি। ভেবেছি হয়তো একটু ঘুরতে বের হচ্ছ, কারণ তুমি শহরে থাকো। শহরের মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় না, সেটা ভেবে মনকে সান্ত্বনা দিলাম। কিন্তু যখন একে একে কয়েক রাত তোমাকে বেরিয়ে যেতে দেখি আমার মনে সন্দেহ হলো। তুমি বেরিয়ে যাওয়ার পর আমি প্রায় ঘন্টাখানেক তোমার জন্য ওয়েট করে ঘুমোতে চলে যাই, কিন্তু তুমি আসো না। এখন বলো তো, এত রাতে তুমি কোথায় যাও? আমি ওর কথা শুনে একটু অবাক হলাম। তার মানে রিয়া আগে থেকেই জানে প্রতি রাতে আমি বাহিরে যাই সেটা। ভাবলাম ওর কাছে লুকিয়ে আর লাভ নেই। ওরও জানা উচিত ও যে আমাকে মনে মনে ভালোবাসে, সেটা আমি খুব ভালো করে জানি। সেটা বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে সমস্যা হতে পারে, তাই আর আমি গোপন করলাম না। সেই প্রথম দিন স্টেশন থেকে শুরু করে সব কথা ওকে খুলে বললাম। আনুশকা আর আমার মাঝে একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে সেটাও বললাম। সব শুনে রিয়া হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ওর মুখে হারানোর দুঃখ কষ্ট তার সাথে ভয়ের ছাপও ফুটে উঠেছে। আমি বুঝতে পারছি আমার কথায় ওর মন ভেঙে গেছে। ও শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি ওর মনের অবস্থা বুঝতে পেরেও না বোঝার ভান করে বললাম, রিয়া রাগ করো না, আমার এখন সময় নেই হাতে, আমি এখন যাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এই বলে সাইকেল ঘুরিয়ে যেতে যাব, ঠিক তখনই রিয়া আমার হাত চেপে ধরে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আবার কি হলো? তোমাকে তো সব বললাম, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওইদিকে আনুশকা আমার জন্য ওয়েট করছে। রিয়া কাপা কাপা গলায় বলে, তুমি আজ যাবে না? আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমি যাব না? কিন্তু কেন? রিয়া বলে, আমি তোমাকে যা বলবো তুমি হয়তো বিশ্বাস করবে না, তাই বলছি তুমি এখন যাবে না, তুমি বরং কাল সকালে যাও। আমি বললাম, কিন্তু আনুশকা তো আমাকে দিনে যেতে বারণ করেছে, বলেছে আমি যেন দিনে না যাই, লোকে দেখলে খারাপ ভাববে। রিয়া বলে, আমার অনুরোধ, তুমি আর যাবে না, কাল সকালে যেও। আমি বললাম, কিন্তু কেন যাব না সেটা তো বলবে। রিয়া বলে, আমি যা বলবো তুমি বিশ্বাস করবে? আমি বললাম, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা পরে আসছে, তুমি আগে বলো। রিয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে সব বলবো, তবে আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি এমন কিছু করবে না যার জন্য আমাদের সবাইকে কষ্ট পেতে হয়। রিয়ার কথায় আমি ধন্দে পড়ে গেলাম। কি এমন কথা ও আমাকে বলতে চাচ্ছে? আমাকে ভাবতে দেখে রিয়া বলে, কি হলো, আমাকে ছুঁয়ে কথা দাও। আমি ওর কথায় ওর হাত শক্ত করে ধরে বললাম, বেশ, আমি কথা দিচ্ছি, এমন কিছু করব না যাতে সবাই কষ্ট পায়। রিয়া বলে, তাহলে চলো আমরা ওইদিকে গিয়ে বসি। আমরা দুজন এক জায়গায় গিয়ে বসলাম। আকাশে চাঁদ নেই আজ, চারিপাশে কালো মিশমিশে অন্ধকার, মনে হচ্ছে আজ কাল রাত্রি। অন্ধকারের মাঝে ঝিঝি পোকাগুলো জ্বলে জ্বলে আলো দিচ্ছে। আবহাওয়াটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আনুশের কথা খুব মনে পড়ছে, আজ ওকে কাছে পাবো না। ওর জন্য মনটা খুব ছটফট করছে। কিন্তু রিয়া আমাকে কেন বাধা দিল? কি এমন রহস্যময় কথা ও বলতে চায়? আমি আর রিয়া বসে আছি। রিয়া বলতে শুরু করলো, প্রথমত তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলি, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। এবার তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। আমি কত বোকা, আমি ভেবেছি আমার মতো তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমার ধারণাটা আজ ভুল হয়ে গেল। আচ্ছা ছাড়ো আমার কথা, যা আমার সাথে হয়েছে সেটা আমার ভাগ্য। তবে আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাব। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি, আসল কথাই বলছি না। আমি জাতক পাখির মতো ফেল ফেল করে তাকিয়ে আছি ওর মুখের দিকে। রিয়া আবার বলতে শুরু করলো, তুমি যে আনুশকার কথা বলছো তাকে আমি চিনি। আমি আর সে একই কলেজে পড়তাম। পড়তাম বলতে এখন আমি পড়ি, সে পড়ে না। এবার আমি কথা না বলে থাকতে পারলাম না, কারণ আনুশকা বলেছে সে পড়ে। আমি বললাম, পড়তো মানে সে তো এখনো পড়ে, তাই না? আনুশকা তো আমাকে তাই বলল। রিয়া বলে, আমার কথা এখনো শেষ হয়নি। আজ থেকে 2 বছর আগে আনুশকা আমার সাথে পড়তো। ওর একটা বয়ফ্রেন্ড আছে, ওর নাম সুজন। ছেলেটা দেখতে বেশ ছিল। দুজন একসাথে দাঁড়ালে মনে হতো ওরা একে অপরের জন্য সৃষ্টি হয়েছে। দুজন দুজনকে অনেক ভালোবাসতো। একদিন রাতে আনুশকা তার বয়ফ্রেন্ডের সাথে বৃষ্টিতে ভেজে। সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, সারা রাত দুজন বৃষ্টিতে ভিজেছে। সেই বৃষ্টিতে ভেজার কারণে আনুশকার খুব জ্বর হলো, তার সাথে ঠান্ডা। 3 দিনের জ্বরে আক্রান্ত হয়ে মেয়েটা মারা যায়। আনুশকা মারা যাওয়ার পর ওর বয়ফ্রেন্ড পাগল হয়ে যায়। আনুশকার মারা যাওয়াটা ও মেনে নিতে পারেনি। ছেলেটা পাগল হয়ে গেল আমাদের চোখের সামনে। শুধু তাই নয়, আনুশকার দাদি ছিল, তিনিও আনুশকার শোকে 2 মাসের মাথায় মারা যায়, কারণ তিনি আনুশকাকে খুব ভালোবাসতেন।
তবে আনুশকা মরেও এখনো আত্মা হয়ে ফিরে আসে প্রতি রাতে, সাথে ওর দাদিও। ওদের বাড়িতে একটা নয়, মোট 3টা কবর আছে। একটা ওর মায়ের কবর, আর বাকি 2টা আনুশকা আর আনুশকার দাদির। আনুশকা প্রতি রাতে ফিরে আসে বৃষ্টিতে ভিজে। এই দৃশ্য এলাকার অনেকেই দেখেছে, তাই সন্ধ্যার পর থেকে ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। তুমি যে বললে যেদিন তুমি আসছিলে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আসলে সেদিন কোনো বৃষ্টি হয়নি। ওইটা ছিল আনুশকার মায়া সৃষ্টি করা। আমি স্তব্ধ হয়ে শুনে গেলাম সব। ওর কথাগুলো শুনতে শুনতে আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল। আমি আমার নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। এতগুলো দিন আমি আনুশকার সাথে কাটিয়েছি, সে আনুশকা নাকি মৃত। এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? রিয়া কি আমাকে সব সত্যি কথা বলছে? ও আমাকে ভালোবাসে বলে মিথ্যে গল্প শোনাচ্ছে না তো? আমি ভাবতে পারছি না কিছু। মুহূর্তের মধ্যে আমার মন ভেঙে চুরমুচুর হয়ে গেল। আমার স্বপ্ন আকাঙ্ক্ষা সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি নড়তে পারছি না জায়গা থেকে। রিয়া বলে, আমি জানি আমার কথাগুলো শুনে তোমার খুব কষ্ট হচ্ছে। যা সত্যি তাই বলেছি। হয়তো তুমি বিশ্বাস করতে পারছো না। যে মেয়েটার সাথে এতদিন তুমি দেখা করে আসছো, সে এক অশরীরী। যাকে এতটা ভালোবাসলে সে এই জগতে প্রাণী নয়। যে জায়গায় গিয়ে তুমি প্রতিটা রাত কাটিয়ে এসেছো, সেখানে ঘরবাড়ির কোনো অস্তিত্ব নেই। কাল সকালে গিয়ে দেখে এসো। আমি তখনও কোনো কথা বলছি না। আমার ইচ্ছে করছে কাউকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করি। আমার পরিস্থিতি বুঝতে পেরে রিয়া আমার হাতের উপর হাত রেখে বলে, আলো, তুমি ঠিক আছো তো? আমি যেন এটার জন্যই অপেক্ষা করছিলাম। রিয়া আমাকে একথা বলতে না বলতেই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। মেয়েরা সামান্য কষ্টে কান্না করে, আর একটা পুরুষ তখন কান্না করে যখন সে অতিরিক্ত মনে আঘাত পায়, যখন সে কাউকে অতিরিক্ত ভালোবাসে, যখন সে তাকে হারিয়ে ফেলে। আমি রিয়াকে জড়িয়ে ধরার সাথে সাথে রিয়াও আমাকে জড়িয়ে ধরে। দুজনের ব্যথাই একই। এখানে কে কাকে সান্ত্বনা দেবে? একটা ছেলে কতটা ভালোবাসলে সে এভাবে ভেঙে পড়ে। রিয়া বুঝতে পারলো আমি আনুশকাকে কতটা ভালোবাসি। সে নিজেকে স্বাভাবিক করে বলে, আলো, এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনে কোনো সুখ চিরস্থায়ী হয় না। মুরব্বীরা একটা কথা বলে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হয়তো এটা তোমার জীবনের ভূমিতব্য ছিল। আমি বললাম, কেন আমার সাথে এমন হলো? আমি জেনে শুনে তো কারোর কোনো ক্ষতি করিনি। রিয়া, তুমি বলো সব কিছু মিথ্যে। আমি যে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তারপর আমি রিয়া থেকে আলিঙ্গন মুক্ত হয়ে বললাম, আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি কি বোকা, তোমার কথা বিশ্বাস করে যাচ্ছি? মরা মানুষ কখনো জীবিত হয় নাকি? পৃথিবীতে ভূত, প্রেত, আত্মা এসব বলে কিছু আছে নাকি? বিজ্ঞান তা কখনো বিশ্বাস করে না। আর আমি একজন বিজ্ঞানের ছাত্র, ইউনিভার্সিটিতে পড়ি। আমি তো এসব ভূত প্রেত বিশ্বাস করি না। ঠিক আছে, আমি এখন যাব না, কাল সকালে নিশ্চয়ই যাব। তখন দেখো তোমার সব মিথ্যে কথা ধরা পড়ে যাবে। এই বলে আমি নিজের রুমে চলে গেলাম। সত্যি বলতে আমার খুব রাগ হচ্ছিল রিয়ার প্রতি। আমি আনুশকাকে ভালোবাসি বলে সে হিংসা করছে, কারণ সে আমাকে ভালোবাসে। সে তো আমাকে পাবে না আর, তাই এসব বানিয়ে বানিয়ে বলছে। আমি নিজের রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই। এত কিছু শোনার পর চোখের ঘুম উধাও হয়ে গেছে। মনটা প্রচুর ছটফট করছে আনুশকার জন্য। রিয়া কেন এতগুলো কথা বানিয়ে বানিয়ে মিথ্যে বলল? সে কি ভেবেছে আমি ওর কথা বিশ্বাস করে আনুশকাকে ভুলে যাব? না, আমি কাল সকালে গিয়ে দেখে আসব। আমি চলে আসার পর রিয়া নিজের রুমে চলে গেল। জানি সেও আজ সারা রাত ঘুমোতে পারবে না। ভালোবাসার মানুষ হারানোর কষ্ট অনেক কষ্টদায়ক হয়। যে হারায় সে বোঝে। সারা রাত আমি আর রিয়া দুজনেই ঘুমোতে পারিনি। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। নাস্তা পর্যন্ত করিনি। আমাকে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে সবাই অবাক। আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না। আমি যেতে যেতে ভাবছি রিয়া যা বলেছে তা যেন মিথ্যে হয়। মনে মনে এই দোয়া করছে আল্লাহর কাছে একসময় আমি সেই জায়গায় পৌঁছে যাই। গিয়ে যা দেখলাম সেটা আমি কখনোই আশা করিনি। আমার মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে সামনের দৃশ্য দেখে। যেখানে আমি ঘর ভেবে রাত কাটিয়েছি সেখানে দুটো কবর, তার থেকে আরেকটু দূরে একটা কবর। সেটাই হয়তো আনুশকার মায়ের কবর। আনুশকা আর আনুশকার দাদির কবর পাশাপাশি। জায়গাটা পুরো বনজঙ্গলে ভর্তি, ঘরবাড়ির চিহ্ন মাত্র নেই। রিয়া আমাকে ঠিকই বলেছে, তার মানে আমি প্রতিদিন রাতে এই কবরস্থানে এসে রাত কাটাতাম। আর ভাবতে পারছি না। হঠাৎ মাথাটা ঘুরে পড়ে গেলাম। আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। হাতে গোনা 3 দিন পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর জানতে পারলাম আমি অজ্ঞান হওয়ার পর কয়েকজন লোক এসে আমাকে নানার বাড়িতে দিয়ে যায়। আর আমার এই পরিস্থিতি কেন হলো সেই বিষয়ে সবকিছু খোলাসা করে রিয়া। আমি অজ্ঞান অবস্থায় থাকাকালীন রিয়া বাড়ির সবাইকে সবকিছু খুলে বলে। ঘটনাটা সবাই শুনে অবাক। মামা বলল, ওকে আর এখানে রাখা ঠিক হবে না, ওকে ঢাকা পাঠিয়ে দেওয়াই বেটার হবে। নানা ভাই বলল, তা তো ঠিক আছে, কিন্তু ওকে আরেকটু সুস্থ হতে দে। নানা ভাইয়ের কথা শুনে রিয়া বলে, দাদু, আমি বলছি কি, আলোর সাথে আমি থাকি, দেখি ওকে বুঝিয়ে সুজিয়ে এসবের থেকে বের করতে পারি কিনা। নানা ভাই বাড়ি শুদ্ধ সবাই রাজি হয়ে গেল রিয়ার কথায়। কারণ রিয়া যে আমাকে ভালোবাসে সেটা ওর মা জানে। ওর মা ব্যাপারটা সবাইকে বলেছে। এই কথা শুনে কারোর আপত্তি ছিল না, বরং সবাই খুশি হয়েছে। রিয়ার কথা অনুযায়ী রিয়া আমার কাছেই থাকে। এই ঘটনার পর আমি আনুশকার চিন্তায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি।
তার জন্য আমাকে ঢাকায় নিয়ে মানসিক হসপিটালে ভর্তি করানো হয়। দিন রাত 24 ঘন্টা রিয়া আমার সাথে ছিল। প্রায় অনেক দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরি। এখন আমি সম্পূর্ণ সুস্থ। আনুশকার স্মৃতি, আনুশকার মোহ থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। রিয়া একটা কথা বলেছিল, এমন কিছু সুখ আছে চিরস্থায়ী হয় না। হয়তো সেটা আমার ভবিতব্য। অসুস্থতার কারণে আমি ভার্সিটিতে যেতে পারিনি, তাই এখন যাব না বলে পড়াশোনা ছেড়ে দিয়েছি। ভাইয়েদের সাথে অফিসে জয়েন করেছি। আমি অতীত ভুলতে চাই, তাই অফিসে জয়েন করা। কাজের মাঝে ব্যস্ত থাকলে এসব নিয়ে আর ভাববো না। ওইদিকে রিয়ারও আমার মতো একই অবস্থা। আমাকে সুস্থ করতে গিয়ে নিজের পড়াশোনা সব ছাড়তে হয়েছে, তাই সেও আর পড়াশোনা করে না। সেই যে নানার বাড়ি থেকে আমার সাথে ঢাকায় এসেছে, এখনও ফিরে যায়নি বলতে আমার মা বাবা যেতে দেয়নি। একটা মেয়ে কাউকে ভালোবাসলে কতটা স্যাক্রিফাইস করতে পারে সেটা রিয়াকে দেখলে বোঝা যায়। সে আমার জন্য নিজের কেরিয়ার বরবাদ করে দিল। সে কি আমাকে এখনো ভালোবাসে? কিসের আশায় সে এত কিছু করলো আমার জন্য? কি পাবে সে আমার কাছে? এসব ভাবছি সন্ধ্যার মুখে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তন্ময় হয়ে বাইরের দৃশ্য দেখছি। এমন সময় রিয়া আমার রুমে আসে। হাতে করে আমার জন্য কফি এনেছে। বারান্দায় এসে আমাকে বলে, তোমার কফি। ওর কথা শুনে আমি ওর দিকে ফিরে তাকালাম। এইমাত্র মেয়েটাকে নিয়ে ভাবছি, আর অমনি সে এসে হাজির। হায়াত অনেক লম্বা। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রিয়া বলে, অমন করে তাকিয়ে কি ভাবছো? আমি চোখ সরিয়ে নিয়ে কফিটা হাতে নিলাম। তারপর বসতে বসতে বললাম, তেমন কিছু না, ভাবছি তোমাকে নিয়ে। দাঁড়িয়ে কেন, এখানটায় বসো। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বসে পড়ল। সে বলে, হঠাৎ আমাকে নিয়ে ভাবছো কেন? কি হয়েছে? আমি কোনো অন্যায় করেছি, নাকি আমার কোনো ভুল হয়েছে? আমি বললাম, আরে তুমি এত ব্যস্ত হইও না, তুমি শান্ত হয়ে বসো। আমি ভাবছিলাম তোমাকে নিয়ে, কারণ আমার জন্য তোমার কেরিয়ার বরবাদ হয়ে গেল। আমার জন্য তোমার পড়াশোনা ছাড়তে হলো। আমার জন্য তোমার মন ভেঙেছে। আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো। আজ আমার সুস্থ হওয়ার পিছনে একমাত্র তোমারই অবদান। তুমি যদি তখন থেকে আমার সঙ্গ না দিতে, তাহলে হয়তো আমি কোনোদিনই সুস্থ হতাম না। রিয়া বলে, এমন করে বলছো কেন? তোমার জন্য আমার কোনো কিছুই বরবাদ হয়নি। তোমার জন্য যে এতটুকু করতে পেরেছি, তাতেই আমি অনেক খুশি। আমি বললাম, এখন কি ভাবছো, কি করবে? রিয়া বলে, কিসের কথা বলছো? আমি বললাম, তোমার কথা বলছি। এখন কি আবার পড়াশোনা শুরু করবে? তুমি চাইলে কিন্তু করতে পারো। রিয়া বলে, 1 বছর পিছিয়ে গেছে, তাই আর ইচ্ছে নেই পড়াশোনা করার। আমি বললাম, তাহলে কি করবে ভাবছো? রিয়া বলে, কিছু করার ইচ্ছে নেই, যেভাবে আছে সেভাবেই ভালো আছি। আমি বললাম, তা বললে কি হয়? জীবন তো এক জায়গায় থেমে থাকে না। কিছু করার যখন মন নেই, তাহলে একটা কাজ করতে পারো। রিয়া বলে, কি? আমি বললাম, বিয়ে করে নাও। আমার কথা শুনে রিয়া আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, আরে আমি খারাপ কি বললাম? তোমারও তো বিয়ের বয়স হয়েছে নাকি? এভাবে একা জীবন থেকে সংসার করা ভালো না। তুমি রাজি কিনা বলো, তাহলে আমি মামা মামির সাথে কথা বলি। আমার কথা শুনে রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তো অবাক। আমি তো কান্না করার মতো কিছু বলিনি। আমি বললাম, আরে তুমি কাঁদছো কেন? আমি তো কান্না করার মতো কিছু বলিনি। রিয়ার মুখটা রাগে লাল হয়ে উঠল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আজ থেকে 1 বছর আগে তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমি বললাম, কি কথা? রিয়া বলে, আমি তোমাকে ভালোবাসি। আগেও ভালোবেসেছি, এখনও বাসি, আর ভালোবেসে যাব। তুমি ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই। হয়তো এই জীবনে তোমাকে পাবো, নয়তোবা সারা জীবন এভাবে কাটিয়ে দেব। তাই তোমার কাছে অনুরোধ করছি হাত জোর করে, আমি যেমন আছি আমাকে তেমন থাকতে দাও। বিয়ের কথা আর কখনো বলবে না। এই বলে কান্না করতে করতে মেয়েটা ছুটে চলে গেল। এটা কি হলো? বুঝতে পারলাম রিয়া আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমি কি করব? আমার জীবনে যে তুফান বয়ে গেছে, সেই তুফান যে আমার সব কিছু ওলটপালট করে দিয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কফি খাচ্ছিলাম, এমন সময় মা আমার সামনে এসে বসে। মাকে দেখে আমি একটু অবাকই হলাম। এই সময় মা আমার রুমে কখনো আসে না। আমি বললাম, মা এ সময় তুমি হঠাৎ কিছু বলবে কি? মা বলে, হ্যাঁ বলতেই তো এসেছি। আমি বাইরে থেকে তোর আর রিয়ার সব কথা শুনেছি। মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। তোর জীবনটার সাথে ওর জীবন জুড়ে গেছে। তুই যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলি, আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম। একমাত্র রিয়া তোর পাশে থেকে তোকে সুস্থ করে। সে বলেছিল আমাদেরকে, আমরা যেন চিন্তা না করি, তুই ঠিক সুস্থ হয়ে উঠবি। দিন রাত 24 ঘন্টা তোর পাশে থেকে তোর সেবা করেছে। একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে তার জন্য সব কিছু ত্যাগ করতে পারে, তা আমি রিয়াকে দেখে বুঝেছি। এরপর মা আমার হাত ধরে বলে, বাবা জীবন সবার থেমে থাকে না, তাকে আগে বাড়াতে হয়। মানুষের জীবন কত কিছুই না ঘটে। মানুষ কি সেসব মনে রেখে পিছনে পড়ে থাকে? সব ভুলে গিয়ে নতুন করে শুরু করে। তুইও তাই কর বাবা, আমরা চাই তুই সুখী হ। আমাদের অনুরোধ তোর কাছে, তুই রিয়াকে বিয়ে কর। মায়ের কথা শুনে একটু অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম, তবে কিছু বললাম না। মা বলে, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। সে নিজের জীবন তোর জন্য অপেক্ষা করে এভাবে কাটিয়ে দেবে, কিন্তু বিয়ে বসবে না। ওর জীবনটা এভাবে নষ্ট হতে দিস না বাবা, রাজি হয়ে যা। মায়ের কথা রাখ। সব মা বাবাই চায় তার ছেলে সুখী হোক, আমরাও চাই। আমি কোনোদিনও মা বাবার অবাধ্য হইনি, তাই মায়ের মুখের দিকে তাকিয়ে আজও পারলাম না। মুখে না বললেও মনে মনে বললাম, ঠিক আছে মা, তোমরা যা বলবে তাই হবে। এই বলে মা চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেতে বসে রিয়াকে দেখতে পেলাম না। মাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, আমি কি করে বলবো, তোর সাথে রাগ করে খেতে আসেনি। আমি বললাম, ঠিক আছে তোমরা খেয়ে নাও, আমি দেখছি।
এই বলে ওর রুমে গেলাম, দেখি মেয়েটা রুমে নেই, যত সম্ভব ছাদে হবে, তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখি বসে আছে আনমনা হয়ে, আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসি, আমার দিকে এক নজর দেখে আবার চোখ সরিয়ে নেয়। আমি বললাম, কি হলো, এখানে বসে আছো কেন, খাবে না? রিয়া বলে, আমার খিদে নেই। আমি বললাম, তুমি কি আমার উপর রাগ করে আছো? রিয়া বলে, না, তোমার উপর কেন আমি রাগ করব। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকি, বুঝলাম ওর চোখের কোনো জল চকচক করছে। আমি ওর হাত ধরে শক্ত করে, রিয়া কিছু বলে না, চুপচাপ বসে আছে। আমি ওর হাতে একটা চুমু খেয়ে বললাম, এই আমার দিকে তাকাও। আমার কথা শুনে রিয়া আমার দিকে তাকায়। এখন আমরা দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, ভালোবাসো আমাকে? রিয়া বলে, হুম। আমি বললাম, বিয়ে করবে আমাকে? বিয়ের কথা শুনে রিয়া হাঁ হয়ে থাকে, ও চোখ বড় বড় করে নেয়। আমি বললাম, হাঁ হয়ে আছো কেন, বলো, বিয়ে করবে আমাকে? রিয়া অভিমানের সুরে বলে, তুমি তো আমাকে ভালোবাসো না, বিয়ে করবো কি করে? আমি ওর হাত ধরেছিলাম, ওর কথা শুনে অন্য হাত দিয়ে হাত বুলাতে বুলাতে বলি, ভালোবাসি না? তাতে কি হয়েছে, তুমি তো আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসা দিয়ে না হয় আমার ভালোবাসা জয় করো। এখন বলো, বিয়ে করবে আমাকে? রিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে উপর নিচ মাথা নাড়ে। আমি ওর কপালে কিস করে বললাম, ছেড়ে যাবে না তো? রিয়া বলে, না। আমি বললাম, কখনো কষ্ট দেবে না তো? রিয়া বলে, কখনো দেব না। আমি বললাম, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আমি মরে যাব। এই কথা শোনার সাথে সাথে রিয়া আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক, আর কখনো মরার কথা বলবে না, তোমার আগে যেন আমার মৃত্যু হয়। আমি বললাম, আরে পাগলি, তুমি মরলে আমাকে ভালোবাসবে কে? আমাকে ভালোবাসার জন্য তোমাকে যে থাকতে হবে, কান্না বন্ধ করো। এই বলে ওর দু চোখের পাতায় আলতো করে কিস করি। আমার ছোঁয়া পেয়ে রিয়া তিত্তির করে কাঁপছে, সে চোখ বন্ধ করে নেয়। আজ আমার মনে সেই অতীতে ফেলে আসা ফিলিংসটা জেগে উঠেছে রিয়ার প্রতি। আমি ওকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া আমাকে বাধা দিল না, আমিও সাহস পেয়ে গেলাম। এবার আমি ধীরে ধীরে ওর কপালে চুমো খেয়ে ওর ঠোঁটে আলতো করে কিস করি। সে লজ্জা পেয়ে সরে যায়। আমি ওর কানে ফিসফিস করে বলি, লজ্জা পেয়ে কোনো লাভ নেই, আজ থেকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। এখন লজ্জা পেয়ে সরে যাচ্ছ, কিন্তু বাসরাতে সরে গেলে চলবে না, তখন কিন্তু আমার সব চাই। এখন চলো খাবে। ততক্ষণে মা বাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমাদের দুজনকে একে অপরের হাত ধরে নেমে আসতে দেখে তারা যা বোঝার বুঝে গেল। তার পরের দিন থেকে শুরু হলো বিয়ের আয়োজন। খুব ধুমধামের সাথে আমাদের বিয়ে হলো। রিয়াকে খুব সুন্দর করে সাজিয়ে বাসর ঘরে দেওয়া হলো। রাত 12টার দিকে আমি রুমে প্রবেশ করলাম, দরজা লাগিয়ে ওর পাশে গিয়ে বসলাম। রিয়া উঠে এসে আমাকে সালাম করলো, কিন্তু এক হাত মাথার ঘুমটা সরায় না। বুঝলাম আমাকে সরাতে হবে। আমি ঘুমটা সরিয়ে দেখে তো অবাক, ওয়াও, কত সুন্দর লাগছে রিয়াকে, ও যে এত সুন্দর আমি আগে ভালো করে দেখিনি। আমি বললাম, সত্যি রিয়া, তুমি এত সুন্দর, আমি আগে জানতাম না। রিয়া বলে, তুমি তো আমার দিকে ভালো করে তাকিয়ে দেখোনি। আমি বললাম, তাই তো, সত্যিই দেখিনি, আসলে আমার বউটা অনেক সুন্দর। তাহলে আর দেরি কেন বউ, অনেক তো অপেক্ষা করালে, এবার আমাকে ভালোবাসতে দাও। রিয়া বলে, কি বললে? আমি তোমাকে অপেক্ষা করিয়েছি নাকি তুমি আমাকে অপেক্ষা করিয়েছ? আমি বললাম, সরি জান, বাই মিস্টেক বলে ফেলেছি, তুমি আমাকে করাওনি, আমি তোমাকে করিয়েছি। রিয়া বলে, হ্যাঁ, এবার ঠিক আছে। আমি বললাম, তাহলে আদর করি? রিয়া বলে, তুমি না কি আমি নিজেও জানি না, ভালোবাসা কি কেউ বলে বলে করে? আমি বললাম, তাই বুঝি, তাহলে কিভাবে করে শিখিয়ে দাও। রিয়া বলে, ইস, ছোট খোকা, কিছু জানে না। সেদিন রাতে ছাদে নিজের ইচ্ছেতে তো আদর করলে, তখন কি আমাকে জিজ্ঞেস করেছিলে? আর এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমি তোমার, তুমি আমাকে আদর করতে চাইলেও আমি বাধা দিতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তাহলে আর দেরি করব কেন, আমারটা আমি না হয় পুষিয়ে নেই। এই বলে আমি ওকে শুইয়ে দিয়ে ওর বুকের উপর শুয়ে পড়লাম। ওর বুকে মাথা রেখে যেন শান্তি পেলাম। মনে হচ্ছে আমার জীবনে কোনো দুঃখই ছিল না কোনো কালে। রিয়া আমাকে পরম আনন্দে ওর বুকের সাথে জড়িয়ে রাখে। আমি বললাম, রিয়া, তুমি আমাকে কখনো কষ্ট দেবে না তো? রিয়া বলে, তোমাকে কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট আমি পাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, আজ বেশি কথা নয়, আজ আমাদের ভালোবাসার রাত, একে অপরকে শুধু ভালোবাসবো। এই বলে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে থাকি। শুরু হয়ে যায় আমাদের নতুন জীবন, নতুন সংসার। তবে আনুশকাকে ভুলতে পারিনি। কি করে ভুলি বলুন, সে হচ্ছে আমার জীবনের প্রথম প্রেম। কথায় আছে না, সব ভোলা যায়, কিন্তু প্রথম প্রেম ভোলা যায় না। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।